মমতা ব্যানার্জি প্রথম থেকে বলেছেন বিয়েটা দান, আর আমরা বামপন্থীরা বলেছি এটা অধিকার। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যেটা হচ্ছে কর্মচারীদের অধিকার। কোনটা হেডকোয়ার্টার বিজেপিতে বলে জানা যায় না, কামারশিট না কালীঘাট। এই নবান্নর নির্দেশে বা নাগপুরের নির্দেশে বা বিজেপির হেডকোয়ার্টারের নির্দেশে, ওটা আমি নাম বললাম না, যেমন কোনটা হেডকোয়ার্টার বিজেপিতে বলে জানা যায় না, কামারশিট না কালীঘাট। এখানেও 3-4টি অফিস আছে, আলাদা গোষ্ঠীর আলাদা আছে, কিন্তু তাদের নির্দেশে যাতে প্রশাসন পরিচালিত না হয়, নির্বাচন দপ্তর পরিচালিত না হয়, সেই ব্যবস্থাও করতে হবে। কিন্তু আমরা দাবি করছি এই 60-61 লক্ষ মানুষকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। এখানে অনেকগুলো প্রার্থীর নাম এজন্য দেওয়া গেল না কারণ দেশের সংবিধান এবং আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি ভোটে দাঁড়ানোর অধিকার আছে। ভোটে দাঁড়াতে হলে নমিনেশনে ওইসব দিতে হয়, কোন পার্টি ভোটার আছে কিনা। তাহলে যা ভোটের নাম নেই বলছে, পরে সাপ্লিমেন্টারি লিস্টে নাম এসে যাবে, কিন্তু নমিনেশনের ক্ষেত্রে কি হবে? তাহলে ইচ্ছাকৃতভাবে ভোট এর অধিকার যেরকম কিছু লোকের কেড়ে নেওয়া হচ্ছে, সেরকম ভোটে দাঁড়ানোর অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। এই প্রশ্নে এরকম আমাদের প্রত্যাশী, যাদেরকে আমরা নাম ঠিক করেছিলাম, তারা আবেদন করবেন এবং সুপ্রিম কোর্টে আমরা কেস করব। তার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, যে এসব গ্রে এরিয়া রাখা যাবে না। এই রদবদল, এই যে প্রশাসনিক রদবদল শুরু হয়েছে, তাতে কি কোনো রকম ইলেকশনে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? মানে এই নির্বাচনে আমরা গোটা প্রশাসনের রদবদল করতে চাইছি। একটা দুটো রদবদল কি হবে? আর ইলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এসব অনেক রদবদল করে দিয়েছে। এবার আমরা চাইছি জনগণ যাতে ফেরবদল করে দেয়। এটা ফেরবদল মনে থাকে, রদবদল নয়। জনগণ তাদের 34 বছরের অভিজ্ঞতা থেকে, বাংলার অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গে যাতে ফেরবদল করে দেয়। ইলেকশন কমিশন যে দু দফায় ভাগ করেছে, যদি বিধানসভা কেন্দ্রগুলো ধরা যায়, তাহলে বিরোধীদের সেখানে ভোট পার্সেন্টেজ আর বিজেপির সেখানকার ভোট পার্সেন্টেজ, শাসক দলের ভোট পার্সেন্টেজ, সবটা যদি বিচার করা যায়, স্ট্রাইক রেট গুলো আপনি নিজেও দেখেছেন, মনে হচ্ছে যে এর ক্ষেত্রেও ইলেকশন কমিশন কোনো কৌশল অ্যাপ্লাই করেছে? আমরা তো প্রথম থেকেই বলছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। এসআইআর তার একটা উৎকৃষ্ট উদাহরণ। মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে যে ভোট হয়েছে, আমাদের রাজ্যে গত লোকসভা নির্বাচনে যা হয়েছে, আমরা পঞ্চায়েত পুরসভার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে যেমন দেখেছিলাম বায়াসড, সেরকম ইসিআই যখন মিটিং ডেকেছিল সেখানে আমরা বলেছি ফুল বেঞ্জামে, It's a time for the ECI to redeem its prestige and honor. একটা কনস্টিটিউশনাল অথরিটির যে মান এবং মর্যাদা, সেটা ধুলায় মণ্ডিত হয়ে গেছে, তার নিরপেক্ষতা কোয়েশ্চেন হয়ে গেছে। এবং বিশেষত আজকে যিনি চিফ ইলেকশন কমিশনার, তাকে তো বেছে করা হয়েছে। তার আগে এই বিজেপি সরকার আসার পর থেকে যে কটা বিতর্কিত সিদ্ধান্ত আছে, উনি তার আর্লিয়ার ইনকারনেশনে, সেদিন পরিচয় তিনি বলেছেন, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি, মোহাম্মদ সেলিম সাহেব। তো আমি তো তাকে হোম মিনিস্ট্রিতে দেখেছি। সিএ এনআরসি বিল যখন হচ্ছিল সিএ, তখন তো তিনি হোম মিনিস্ট্রিতে ছিলেন। ট্রিপল তালাকের কোয়েশ্চেন যখন হচ্ছিল, তখনও তিনি ছিলেন। রাম মন্দিরের যে ট্রাস্ট তৈরি হয়েছিল সরকারের, যারা সব ছোট ছোট মন্দির টন্দির ভেঙে দিল, জমি দখল করলো, জমির দাম বেড়ে গেল, দুর্নীতি হলো, ছাদ ধসে গেল, তিনি তো সেই ট্রাস্টের মেম্বার ছিলেন সরকারের প্রতিনিধি হিসেবে। এমন লোককে তো খুব ভেবেচিন্তেই চিফ ইলেকশন কমিশন করা হয়েছে। কিন্তু মোদি পোজেস, দ্য পিপল অফ বেঙ্গল উইল ডিসপোজ। ভোটের ঠিক নিঘণ্ট যখন ঘোষণা হলো, দিনক্ষণ ঘোষণার ঠিক কিছুক্ষণের আগেই দেখা গেল রাজ্য সরকার ডিএ বিষয়টা সামনে আনলেন এবং ভাতাটাও বাড়ালেন পুরোহিতদের। কি বলবেন এই বিষয়ে? এই ডিএ প্রশ্নে কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মচারী শুধু নয়, পঞ্চায়েত পুরসভার কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, আধা সরকারি সংস্থা, পাবলিক সেক্টর, স্টেটের, তারা সবাই ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই করছিলেন, আন্দোলন, সংগ্রাম, স্ট্রাইক। 13 তারিখে দেখেছেন সবাই মিলে একটা বৃহত্তম ধর্মঘট হলো।
যারা মনে করেন যে ধর্মঘট করলে কি হয়, মিছিল করলে কি হয়, মিটিং করলে কি হয়, ব্যাচ করলে কি হয়, তারা বুঝেছেন যে ধর্মঘটের প্রভাবটা কি। এটা সরকার ইচ্ছায় করেননি, ভোট নিয়েও করেননি। তা নাহলে 13 তারিখে স্ট্রাইকের আগে 9 মার্চ এই সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন 1 তারিখ বাড়াতে হবে, তার কাছে টাকা নেই। তাহলে চাপ পড়লে কি সব বলে না? তাহলে স্ট্রাইক করে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, যারা ধর্মঘট, হুমকি, হামলা এবং বদলি এই সব ষড়যন্ত্রকে ত্যাগ করে দিয়ে তারা স্ট্রাইক করেছেন। তাহলে মানুষ ইতিহাস লেখে। 2, যে সমস্ত আইনজীবীরা, বামপন্থী আইনজীবীরা একেবারে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত লড়াই করেছেন রিলেন্টলেসলি, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে। লড়াই এই জন্য করতে হয়েছে, মমতা ব্যানার্জি প্রথম থেকে বলেছেন ডিএটা দান, আর আমরা বামপন্থীরা বলেছি এটা অধিকার। উনি বলেছেন ডিএ পাওনা নেই, মিথ্যা বলেছেন। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে এটা কর্মচারীদের অধিকার। 3 তারিখ দিয়ে দেওয়া হয়েছিল, এই তারিখের মধ্যে করতে হবে। উনি আদালতের রায় মানেননি, এখন জনতার আদালতে যাওয়ার আগে ভয় পেয়েছেন। তাহলে যে কোনো আদালত থেকে সবচেয়ে বেশি বড় আদালত হচ্ছে জনতার আদালত, এটা এখানে প্রমাণিত হলো। মারা গেছেন, কি বলবেন এই অসংগঠিত ক্ষেত্রে? প্রথম কথা, পুলিশ এবং তৃণমূল গিয়ে ওই লাশগুলোকে গায়েব করার চেষ্টা করবে। সংবাদ মাধ্যমগুলোকে ঘিরে রাখবে, কেউ যাতে ছবি না ধরে, কোনো খবর যাতে না বেরোয়। আমরা জানি যখন হারাধন রায় এমপি ছিলেন, ভোটের প্রচারের মধ্যে খনি দুর্ঘটনা হয়েছিল, সব প্রচার ছেড়ে দিয়ে তিনি ওইখানে গিয়ে বসেছিলেন। এটা বামফ্রন্ট, এটা সিপিআইএম, এবং উদ্ধার করা হয়েছিল। শেষ পর্যায়ে উদ্ধার করা হয়নি, তার দেহ উদ্ধার করা হয়েছে ট্রান্সপারেন্টলি। আর এখন গত কয়েক বছরে যতগুলো দুর্ঘটনা হয়েছে, মাটি চাপা পড়ে হোক, পাথর চাপা পড়ে হোক, বালি চাপা পড়ে হোক, ওই চরে দাঁড়িয়ে বেড মিসাইল তোলে, সেই পাথর তোলা হোক, খনি হোক, কেন্দ্র সরকারের হোক, রাজ্য সরকারের হোক, প্রাইভেটের হোক, মাফিয়ার হোক, এই সব মৃত্যুকে গায়েব করার চেষ্টা করা হয়েছে। কারখানায় আগুন লেগে মরলে সেই মৃত্যুগুলোকে গায়েব করা হয়েছে। বাজির কারখানায় আগুন লাগলে, বোমা কারখানায় আগুন লাগলে সেই মৃত্যুদেহগুলোকে গায়েব করা হয়েছে। কোনো তদন্ত করা হয়নি, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বাড়ি ধসে গেছে এই কলকাতায়, সেগুলোকেও গায়েব করা হয়েছে লাশ। কাউকে বিরোধীদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে এই দুর্ঘটনাগুলো বাড়ছে। শ্রমিক, সে পরিযায়ী হোক আর এ রাজ্যেই হোক, যখন তারা মারা যাচ্ছে, তাদের কোনো সিকিউরিটি নেই, সেফটি নেই, সামাজিক সুরক্ষাও নেই, কোনো ক্ষতিপূরণের ব্যবস্থাও নেই। বরঞ্চ মালিকদের হয়ে তারা যখন কোনো নিয়ম মানছে না, তারা যখন কোনো সেফটি ইকুইপমেন্ট দিচ্ছে না, তারা যখন কোনো সুরক্ষার ব্যবস্থা করছে না, তারা যখন কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছে না, তখন দাঁড়িয়ে সরকার এবং মাফিয়া গ্যাং এবং পুলিশ মালিকের পক্ষে যাচ্ছে, শ্রমিকদের বিরুদ্ধে যাচ্ছে।